হঠাৎ করে কোথা থেকে কি হয়ে গেল সত্যি বুঝতে পারলাম না। আমি যখন নিজের চোখে দেখেছিলাম আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছিলাম। সেই মোমেন্টসটা তোমাদের সাথে শেয়ার করিনি, তাই তোমরা হয়তো বুঝতে পারছো না। কোনোদিন ভাবিনি তোমাদের সাথে এরকম একটা ভিডিও শেয়ার করব, কিন্তু কিছু করার নেই। কপালে কিছু থাকলে সেটা তো ঘটবেই, সেটাকে কেউ আটকাতে পারবে না। আজকে অফিস থেকে ফেরার পথেই তোমাদের দাদাভাইয়ের সাথে এই ঘটনাটা ঘটেছে। যখন এসেছিল তখন আমি আর কোনো ভিডিও করিনি, কারণ আমি তখন বুঝতেই পারছিলাম না কি করব, কিভাবে কি করব। একা মানুষ, কোথায় নিয়ে যাব, কি করব। আমি নিজের মতো করে ড্রেসিং করেছি, করে বাড়িতে যে মলম ছিল সেটা লাগিয়েছি, তারপরে বাড়িতে কিছু মেডিসিন ছিল সেগুলো খাইয়েছি। খাওয়ানোর পরে এখন এই যে দেখতে পাচ্ছ বালিশের উপর পা রেখে শুয়ে আছে। ও একা একা ওঠানামাও করতে পারছে না, পা সোজাও করতে পারছে না। একটু রিলিফ ফিল করলে ভাবছি ডক্টরের কাছে নিয়ে যাব। এই গাড়িটা নিয়ে পড়েছে। পক্ষীরাজ, তুই আমার বরটাকে ফেলে দিলি, ফেলে এরকম করে দিলি। এখন বাজে রাত 12:30। এই জাস্ট ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম হসপিটাল থেকে। তো মোটামুটি নিয়ে এসেছি, ওষুধ টষুধ দিয়েছে, ওখানে ড্রেসিং করিয়ে দিয়েছে। এখান থেকে ড্রেসিং করিয়ে নিয়ে গেছিলাম, নিয়ে গিয়ে তারপরে ওখানে দেখিয়ে ওষুধ টষুধ নিয়ে জাস্ট এলাম। কি অবস্থা হয়েছে, মানে কি করবো, আমার না দেখেই কেমন একটা লাগছে। মাথাটা যেন ঝিমঝিম করছে না কীরকম। যাই হোক, ভাবলাম তোমাদের সাথে একটু আপডেটটা শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছ ওষুধ দিয়েছে, এটা একটা, আর এই মলমটা লাগানোর জন্য দিয়েছে। মলমটা লাগানোর জন্য সারাদিনে দুবার, এটাও দুবার খাওয়ার জন্য, এটাও দুবার খাওয়ার জন্য, এটাও দুবার খাওয়ার জন্য। তোমাদের দাদাভাই এত ওষুধ দেখে গায়ে জ্বর চলে এসছে তার। ওষুধ তো এমনিই খেতে চায় না, এগুলো আমাকে জোর করে ঠুসে ঠুসে খাওয়াতে হবে, নাহলে ব্যথা শুকাবে না। ইঞ্জেকশনও একটা দিয়ে দিয়েছে। এটা হচ্ছে বাড়ি ফেরার পরের কন্ডিশনটা, তখন কোনো ওষুধ লাগানো হয়নি। আমি ফটোটা তুলে রেখেছিলাম তার একটাই কারণ, ওদের অফিসে দিতে হবে, না হলে ছুটি দেবে না, সেই কারণে। দেখতেই পাচ্ছ কি অবস্থা, আমার দেখেই তো কিরকম লাগছিল। তারপরে আমি ওষুধ টষুধ দিয়েছিলাম। ফটোতে বা ভিডিওতে যতটা দেখে মনে হচ্ছে তার থেকে অনেক বেশি হয়েছে, যেটা আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। ওর খুবই কষ্ট হচ্ছে। এই যে আমি এখন একটু রান্না বান্না বসাবো। সকালবেলা মুড়ি খেয়েছি। এমনিতে কালকে তো রাত্রিবেলা এসেছি ডাক্তার দেখিয়ে, প্রায় 1টা মতো বেজে গেছে। ঘুমোতে ঘুমোতে অনেক রাত হয়েছে। এসে এটা ড্রেসিং করিয়ে মলম টলম লাগিয়ে তারপরে শুয়েছি। অনেক রাত হয়েছে তো উঠেছি। আর আজকে তো ডিউটি যাবে না, শরীর ভালো নেই, হাঁটতে পারছে না, কী করে ডিউটি যাবে। তো সেই জন্য এই মুড়ি টুড়ি খেলাম, খেয়ে ওষুধ টষুধ দিয়ে মলম টলম লাগিয়ে এই বসছি। এখন আমি রান্নাঘরে যাব, রান্না করব। কাজবাজ এখন অনেক বাকি, কিছুই হয়নি। সকাল থেকে কোনো কাজই হয়নি। সকাল থেকে উঠে শুধু ফ্রেশ হয়েছি, ব্রাশ করেছি, ঘরটা ঝাড় দিয়েছি, ব্যাস এইটুকুই। আর টুকটাক এই বেড কভারটা পাল্টালাম, কারণ কালকে রাত্রেবেলা সব বেড কভারে রক্ত পড়েছে। মানে এসে যখন শুয়েছিল তখন সেই রস কাটছিল, রক্ত বেরোচ্ছিল। তারপরে সারা রাত টুকটাকে হয়েছে, হালকা কালার ছিল তো বেড কভারটা, পুরো চারদিকে পুরো ব্লাডে হয়ে গেছে। ওই জন্য হলো না, ওটা পাল্টে দিয়ে একটা ভালো কাঁচা বেড কভার পেতে দিই। তো সেটাই এখন পেতেছি। ও এখন শুয়ে থাকো, এরকম বালিশ না দিলে পাটে রাখতে পারছি না, ব্যথা হচ্ছে না। বালিশ না দিয়ে এমনি সরাসরি রাখবে, তো ওই জন্য দুটো বালিশ দিয়ে পাটা রেখেছে। থাকুক, আমি যে একটু রান্না করি। কি রান্না করবো বুঝতে পারছি না। বাড়িতে সবজিও নি, আর আমার যেদিন একটু দরকার থাকে সবজিওয়ালাগুলো সেদিনই আসে না। অন্য সময় সকাল থেকে কান পাতা যায় না চিৎকারে। আজকে দেখো আসেই নি সবজিওয়ালা, বিরক্তকর যেন। দেখি ফ্রিজে মাছ আছে, মাছের ঝোল করবো, আর কি করবো আমার মাথা কাজ করছে না। ঠিক আছে, চলো সাথে থাকো, ব্লগটা কন্টিনিউ দেখো। এই যে দেখো অনেকটা শুকিয়েছে। কালকে রাতে ডাক্তার দেখিয়ে ইঞ্জেকশন নেওয়ার পরে দেখো অনেকটা ব্যথাটা শুকিয়েছে। ওষুধ দিয়ে এখনই আবার মলম লাগালাম। আর এই পেটে দেখো কি হয়েছে, পেটে দেখো, মনে হয় বুঝতে পারছো না, পেটে না
পুরো মনে হচ্ছে যেন কেউ পিন দিয়ে ফুটো ফুটো করেছে, কত জায়গায় হয়েছে। আর হাতটা দেখাও, ওই হাতটা দেখো, ওই হাতটা দেখেছো কতটা হয়েছে পুরো হাতটা। ইঞ্জেকশন দিয়েছে, ঠিক হয়ে যাবে। আর ওষুধগুলোও দিয়েছে, খেতে বলেছে সারাদিনে 2বার। আমার বরটা কি হয়ে গেল, কত সুন্দর হাঁটা চলা করে আমার বর, ছুটে বেড়ায়। আর আরও একটা বালিশ দেবো? মাথাটা বেশি নিচু হয়ে গেল, মাথা ভার হয়ে যাবে। খুব কষ্ট হচ্ছে, হাঁটতে পারছে না, পা টেনে টেনে হাঁটছে, আমি একটু ধরে ধরে নিয়ে যাচ্ছি। দেখেছো কি অবস্থা, কালকে তো পুরো কেমন হয়ে গেছিল। গুড মর্নিং বন্ধুরা। মর্নিং আর গুড হয়েছে কিনা বলতে পারবো না, কারণ কালকে রাত থেকে তো যা ঘটনা ঘটেছে তোমরা দেখতে পাচ্ছ। সবটা হয়তো তোমাদের সাথে শেয়ার করিনি, অল্প স্বল্প তোমাদের সাথে শেয়ার করেছি, কারণ আমি মনে করি যে তোমাদের সাথে যখন আমি আমার ডেলি লাইফস্টাইলগুলো তুলে ধরি, আমার সুখের মুহূর্তগুলো তুলে ধরি, তেমন কিছু দুঃখের মুহূর্তগুলো কেন তোমাদের সাথে শেয়ার করবো না। সবাইকে নতুন আবার একটা ভিডিওতে ওয়েলকাম। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমাদের অবস্থাটা তোমরা দেখতেই পেয়েছো। কালকে হঠাৎ করে তোমাদের দাদাভাই ডিউটি থেকে ফেরার পথে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে, মানে একটা অটো এসে কোনো রকমভাবে মানে তোমাদের দাদাভাই যখন আসছিল, সিগন্যাল ছিল, তো সিগন্যালটা উঠে যাওয়ার পরে যখন বেরোছিল, হঠাৎ করে মানে অটোটা ওই পারে ছিল, ওই পার থেকে হঠাৎ করে এই পারে চলে এসেছে। তো এই ব্রেক মেরেছিল, ব্রেক মারার ফলে কী হয়েছে, চাকাটা স্লিপ করে গেছে। আর স্কুটির চাকা মানে তো বুঝতেই পারছো, ছোটো চাকা, বালি ছিল সাইডে, স্লিপ করে পুরো একদম ওর ওপরেই স্কুটি পড়েছে। পুরো দুটো পায়ের হাঁটু একদম দেখতেই পেয়েছো কেমন হয়েছে। তারপরে এই হাতের এই জায়গাটা, পেটে, সব জায়গাতে পুরো সেই বালি ফালি হয়ে ফুটো হয়ে গেছে পুরো, অনেক জায়গাতে, প্রায় 15-20টা জায়গা মতো। আমি ক্যামেরাতে যখন করছিলাম তখন অতটা মানে ছোটো ছোটো জিনিস তো অতটা ক্লিয়ারভাবে মানে দেখা যাচ্ছিল না, অনেকটাই হয়েছে, লেগেছেও। ওর হাঁটাচলা করতে খুবই কষ্ট হচ্ছে। আমি কোনো রকম ধরে ধরে নিয়ে যাই, বাথরুমে বলো যাই বলো, আর শোয়ার সময় পাটা ধরে তুলে দিতে হয় কোনো রকম করে শোয়ে, তো অনেকটাই কষ্ট হচ্ছে। আর ও খুবই শক্ত, ও এত তাড়াতাড়ি কোনো কিছুতে এতটা মানে দুর্বল হয়ে পড়ে না। এবার প্রচণ্ড মানে আঘাতটা লেগেছে, যার কারণে এতটাই মুচড়ে গেছে। তো কালকে রাতে আমি আসার সঙ্গে সঙ্গে বললাম যে চলো ডাক্তারের কাছে যাবো, তখন এমন হয়েছিল মানে ওই অবস্থাতে গাড়ি চালিয়ে এসেছে, তো তারপরে আর পা দিয়ে রক্ত বেরিয়েছে, পাটা পুরো মানে টান টান হয়ে গেছে, ও আর সোজা হয়ে দাঁড়াতে পারছিল না। তারপরে আমি আবার রাতে খাওয়া দাওয়া করার পরে এখানে হসপিটালে নিয়ে গেলাম এমার্জেন্সিতে। ওখানে নিয়ে গিয়ে ডাক্তার দেখিয়ে ওষুধ টষুধ দিয়ে ইঞ্জেকশন দিয়ে নিয়ে এসেছি, তোমরা তো দেখেছো কালকে রাত 1টার সময়। তারপর মোটামুটি কাল থেকেই এখন মতো চলছে। কালকে সারা রাত ঠিক মতো ঘুমোতেও পারেনি। একে তো ইঞ্জেকশন দিয়েছে, ওর যন্ত্রণা, ব্যথা, তারপরে আবার পায়ের ব্যথা, একটু নড়তে গেলে লেগে যাচ্ছে এখানে ওখানে। আর আমিও সারা রাত সেই টানা জেগেছিলাম, একটু চোখ লেগে যাচ্ছে, যখন দেখছি আবার পা উল্টাচ্ছে, লেগে যাচ্ছে, আমাকে আবার ঠিক করতে হচ্ছে। এই করে সারা রাতই ওর সাথে জাগা ছিল। তারপরে আজকে সকালে উঠেছি একটু দেরি করে, ভালো লাগছিল না, মনটাও ভালো নেই। উঠে ভাবলাম চলো সারাদিনের কাজকর্ম তো করতে হবে, আর তোমাদের সাথে আমার সারাদিনের রুটিন তো কম বেশি শেয়ার করি, তো যতটা পারবো ততটাই শেয়ার করব। সকাল থেকে উঠে ওই যে তখন বললাম ঝাটপাট দিয়েছি, মুড়ি টুড়ি খেয়েছি, এখন ভাতটা বসিয়েছি। ওদিকে তোমাদের দাদাভাইকে ভালো করে ওই বালিশ টালিশ দিয়ে শুয়ে দিয়ে এলাম, আর ওর জল টল ওষুধ সব দিয়ে এসেছি, দিয়ে এখন ভাত বসালাম। কি রান্না করব বুঝতে পারছি না, সবজি টবজি কিছুই নেই, ফুরিয়ে গেছে। কিনবো জানি কালকে সন্ধ্যেবেলা বেরিয়ে, কিন্তু এই তো হলো, আর বেরানো হয়নি। তো এখন বললো যে আলু ভাতে করো আর ডাল করো, আর ফ্রিজে মাছ আছে, ভাবলাম তাহলে একটু মাছ ভেজে দেবো। কালকে রাতে ডিমের কারি করেছিলাম, সেটা একটু থেকে গেছে, মানে ওই অবস্থাতে আমি আর খেতে পারিনি, ও একটু অল্প খেয়েছে, আমারটা তো আমি একদমই খেতে পারিনি। কোনো রকম একগাল ভাত খেয়ে আমি ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম ওকে। তো সেই জন্য সে কারিটা আছে, ওটা একটু গরম করে দেবো। আর আম ডাল খাবে বললো। আর এই যে আমাদের গাছে আমগুলো করেছে, আমি তো গাছে উঠে আম পাড়তে পারবো না, এই যে গাছের আমটা দেখছি, এই গাছের আমটা, এখান থেকে একটা আম পারবো, পেরে ভাবছি একটু আম ডাল করবো। আর আজকে যা রোদ দিয়েছে, যা গরম, মানে কি বলবো, যা তা অবস্থা। এই যে দেখতে পাচ্ছ দুটো আম হয়েছে, এটা একটা আম পারবো, কারণ ওপরের দিক এই আমগুলোর থেকে না
ওই দিকের আমগুলো অনেক বড় বড়, ঠিক আছে, ওপরের দিকে অনেক বড় বড় হয়েছে, কিন্তু আমি তো আর গাছে উঠতে পারবো না, আর তোমাদের দাদাভাই তো এখন পারবেই না। তো সহসা ভাবলাম যে চলো এই দুটোর মধ্যে একটা পারি। এগুলো আরেকটু হয়তো বড় হতো, কিন্তু কিছু করার নেই, এই একটা আপাতত পারি, এটা দিয়েই হয়ে যাবে। কাকগুলো না আমও খেয়ে যাচ্ছে, পেয়ারাও খেয়ে যাচ্ছে, সবই খেয়ে যাচ্ছে। আর দেখো একদিকে আম বড় হচ্ছে, একদিকে দেখো মুকুল এসছে, একদিকে ছোট ছোট সেই ছোলা দানার মতো আম ধরছে, মানে অদ্ভুত একটা গাছ সত্যি। এগুলো কাটা হয়ে গেছে, কত সুন্দর ফাঁকা দেখো পুরো পুকুরটা, ভালো লাগছে না? আর আজকে রোদের তাপও প্রচুর। এই যে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে ডাল সেদ্ধ হচ্ছে, আর এদিকে আলু সেদ্ধ করবো বলে ছুলে কেটে রেখেছি। মাছটা ফ্রিজ থেকে বের করে রেখেছি, বরফটা ছাড়লে তারপর লবণ হলুদ মাখাবো। আর পেঁয়াজটা কেটে রাখলাম ডালের জন্য, আলু ভাতের জন্য ভেজে নেবো পেঁয়াজ আর লঙ্কা। তো এদিকে ভাত আর ডালটা হতে থাক, ততক্ষণে আমি ভাবছি যে ঘরটা একটু মুছে নিই। আর আজকে সেরকম বেশি রান্না করবো না, তোমাদেরকে তো বললাম। তোমাদের দাদাভাই নিজেই বললো যে বেশি খাবো না কিছু, আর এমনিতে সবজি কিছু নেই, সেই জন্য। আর আমাকে বারবার ওর কাছে যেতে হচ্ছে, ও ডাকছে এটা লাগবে ওটা লাগবে, যেহেতু উঠতে পারছে না, কষ্ট হচ্ছে পাটা নিয়ে। তো আমি যদি বেশিক্ষণ রান্নাঘরে থাকি তাহলে সমস্যা হবে, তাই জন্য ভাবলাম যা একটা কিছু করে আপাতত এখন খেয়ে নিই। যদি দুপুরের মধ্যে যদি কোনো সবজিওয়ালা আসে তখন কোনো কিছু কেনাকাটা করে রাখবো, রাত্রেবেলা তখন রাতের কথা রাতে ভাবা যাবে। বিকেলবেলা আবার তোমাদের দাদাভাইকে নিয়ে আবার আমাকে হসপিটালে যেতে হবে, কারণ ওই যে মলমটা দিয়েছিল ওই মলমটা শেষ হয়েছে। একদম ছোট্ট একটা টিউব দিয়েছে, সারাদিনে দুবার করে লাগাতে বলছে। কালকে একবার লাগিয়েছি, আজকে সকাল থেকে একবার লাগিয়েছি, আর হয়তো আর একবার হবে, ঠিক আছে, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সেই জন্য ওকে রাত্রেবেলা নিয়ে যেতে হবে। আর ওই মলমটা এমনি নর্মাল দোকানে পাওয়া যাবে না, যেহেতু হসপিটাল থেকে ওটা দিয়েছে। আর দেখলাম ওই মলমটা খুব ভালো কাজ করছে, ওই জন্য ওকে সন্ধ্যাবেলা নিয়ে যাব, নিয়ে গিয়ে মলমটা নিয়ে আসতে হবে। চলো আমি এখন ঘর দরগুলো মুছে নিই। মুছে এদিকে বেড কভারটা, কালকে যে রক্ত পড়েছিল ওই বেড কভার, আর যে জামা কাপড়গুলো পরে গিয়েছিলো, যেটা পরে গিয়েছিলো ওগুলো তো সব নোংরা হয়ে গেছে, ওগুলো কাচতে হবে। তো সেগুলো কাচবো, ঘরটা মুছবো, তারপর হচ্ছে স্নান করব, পুজো করব, তারপর দেখি টুকটাক কী করি না করি, যতটা পারবো চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার। আমি জানি আজকের ব্লগে সেভাবে আমি কোনো কিছু দেখাতে পারছি না, সম্ভব হচ্ছে না, তো চলো সাথে থেকো। এই যে দেখতে পাচ্ছ শুয়ে আছে, দুদিকে দুটো বালিশ দিয়ে দুটো পাকে দুটো বালিশের উপরে রেখে ও শুয়ে আছে। ও একা পাটা নাড়াতে পারছে না, যখনই পাটা সরাবে মনে করে তখনই আমাকে হাঁক দেয়, আমি এসে আবার পাটা সরিয়ে দিই। খুবই কষ্ট হচ্ছে। একটা মানুষ নিজের মতো করে হাঁটাচলা করা আর কারোর ওপর ডিপেন্ড হয়ে হাঁটাচলা করা, দুটোর মধ্যে অনেক ডিফারেন্স থাকে। আজকে 3 বছর আমার বিয়ে হয়েছে, কিন্তু ভগবানের দয়ায় কোনোদিন জ্বর জ্বালা শরীর খারাপ সেরকম কোনোদিন কিছু হয় না। ভগবানের দয়ায় অনেক সুস্থ থাকে, স্বাভাবিক থাকে। কিন্তু হঠাৎ করে কালকে রাতে যে কি হয়ে গেল সত্যি আমি বুঝতে পারলাম না। আর সত্যি কথা বলতে বিপদ কোনোদিনও কাউকে বলে আসে না, আর ও গাড়ি খুবই ভালো চালায়। আর কলকাতাতে অটোগুলো এত বাজেভাবে চালায় কি বলবো, ওরা যখন তখন মানে এমনভাবে গাড়ির সামনে চলে আসে, এই জন্যই মানুষের অ্যাক্সিডেন্টগুলো হয়। ওরা মোটামুটি সিগন্যাল যদি কোনো সময় ছেড়ে দেয় এমনভাবে এদিক থেকে ওদিক এমনভাবে বেঁকে বেঁকে চলে আসে, মানে কি বলবো, মানুষ হঠাৎ করে না বিভ্রান্তে পড়ে যাবে। এর আগেও অনেকবার হয়েছে, আমার স্কুটিটা তো মোটামুটি অটোতে ধাক্কা মেরে আমার স্কুটিটা পুরো 12টা বাজিয়ে দিয়েছে। তারপরে অনেকবার সার্ভিসিং করিয়ে অনেক কিছু চেঞ্জ করানো হয়েছে। এবারেরটা একদম আলাদা হয়ে গেছে, এবারে গাড়ির থেকে মানুষের ক্ষতিটাই বেশি হয়েছে। গাড়ির ক্ষতি হলে গাড়ি ঠিক করে নেওয়া যায়, কিন্তু মানুষের শরীরে ক্ষতি হলে না সেগুলো সহজে ঠিক হয় না। যখন ঘটনাটা ঘটেছিল আমাকে ফোনও করেনি, কিছু নয়, ওই অবস্থাতে গাড়ি চালিয়ে বাড়ি পর্যন্ত এসেছে। ভাবতে পারছো কতটা মানুষের মনের জোর থাকলে মানুষ এতটা করতে পারে। ঘরটা মুছতে গেলাম, দেখি সবজিওয়ালা এসে ডাকছে, তো সেই জন্য আবার গেলাম, একটু সবজি কিনলাম। এই যে দেখছি, আর একটু আগে এলে আমি তাহলে ডালটা বসাতাম না। এই কটা সবজি, এটাই 200 টাকার সবজি। এত সবজির দাম কি বলবো। কি কি নিলাম একটু তোমাদেরকে দেখাই দাঁড়ো। এই যে দেখতে পাচ্ছ কুমড়ো নিয়েছি, তোমাদের দাদাভাই একটু কুমড়োটা খেতে ভালোবাসে তাই একটু বেশি করেই নিয়েছি। আর লাল শাকটা জোর করেই দিল, আমি নেব না বলছিলাম কারণ শাকটা বেশি টাটকা নয়, আজকেই খেয়ে নিতে হবে, নাহলে কালকে থাকলে একদম শুকিয়ে যাবে। গাজর নাকি 80 টাকা কিলো, বাঁধাকপি 60 টাকা কিলো, উচ্ছে তোমার 60 টাকা কিলো।
শশা 100 টাকা কিলো, যার কারণে আমি 3টে শশা কিনেছি। 3টে শশার দাম পড়েছে 20 টাকা। আর এই আমড়া হচ্ছে 80 টাকা কিলো। এই কটা সবজি এটার দামই হচ্ছে 200 টাকা। 210 টাকা হয়েছিল, তাকে 200 টাকা দিয়েছি। এখন ব্যাপারটা হচ্ছে যে যেহেতু মাছটা বের করেছি আর পটল যেহেতু কিনলাম, ভাবলাম একটু পটলের ঝোল করব। ডালটা তো হয়ে গেছে, কিছু করার নেই। আর তোমাদের দাদাভাই আলু উচ্ছে মাখা খেতে খুব ভালোবাসে, শুধু আলু ভাতে করবো বলছিলাম, ভাবলাম তার সাথে দুটো উচ্ছে দিয়ে একটু সেদ্ধ করে নেবো, তাতে খেতে ভালো লাগে। আর শাকটাও আজকে রান্না করে নেবো ভাবছি। ঘরটা মোছা কমপ্লিট হলো, ওইদিকে ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় আর বেড কভারটা কাচতে দেওয়া আছে, ওটাও হচ্ছে। ওদিকে ভাতও হয়ে গেছে, ডালও সেদ্ধ হয়ে গেছে। তো আমি ভাবলাম যেহেতু ঘরটা মোছা শুরু করেছি, ঘরটা মুছে নিই, তারপরে এই সবজিগুলো কেটে ভাবছি একটু বসিয়ে দেবো। তাহলে কী হবে, এখন একটু তরকারিটা রান্না করে রেখে দেবো রাত্রেবেলা, তাহলে আমাকে আজকে সেভাবে রান্না করতে হবে না। কারণ আমি যদি হসপিটালে যাই, আসতে যদি দেরি হয় তখন আরও বেশি সমস্যা হবে। যেহেতু সবজিগুলো কিনলাম, আর সবজি কেনার পরে আমার মুখে একটু চওড়া হাসিটা দেখেছো? সত্যি কথা বলতে আমার মানে ঘরে সবজি না থাকলে না আমার প্রচণ্ড অসহ্য লাগে, কি রান্না করবো আমি বুঝতে পারি না। ফ্রিজে মাছ আছে, এবারে কোনো সবজি নেই। আর প্রত্যেক দিন কি আলু ভালো লাগে? আর আলু আমি একদমই পছন্দ করি না। তোমাদের দাদাভাই আবার আলুটা খুব পছন্দ করে, আমার আবার আলু অত বেশি পছন্দ হয় না। তো প্রত্যেক দিন একঘেয়েমি লেগে গেছে, আমার বিরক্ত লাগে। পিসিমণির বাড়ি থেকে যা যা দিয়েছিল সব মোটামুটি শেষ হয়ে গেছে, শাক টাক সবই শেষ হয়ে গেছে। আর শাক খেতে আমার প্রচুর ভালো লাগে, প্রত্যেক দিন যে কোনো একটা শাক হলে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু এই লাল শাকটা আমার আবার খুব একটা ভালো লাগে না, তোমাদের দাদাভাই তো একদমই ভালো লাগে না। আর যে সবজিওয়ালাটা আছে ওর কাছ থেকে মাঝে মাঝে সবজি কিনি, ও জোর করে শাকটা দিল, বললো যে শাকটা নাও। তো শাকটা আর কালকের জন্য রাখবো না, আজকেই রান্না করে নিতে হবে, নাহলে কালকে আর সেভাবে টেস্ট পাওয়া যাবে না। আর যেহেতু একটু চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে শাকটা রান্না করলে খেতে ভালো লাগে। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউসলি থাকো, বুঝতেই পারছো এলোমেলোভাবে সব হচ্ছে কাজকর্ম। তো চলো সাথে থেকো। সবজি কেনা হয়ে গেছে যখন, তখন তো রান্না করতেই হবে। আর এই যে শাকটা দেখতে পাচ্ছ, বললাম না তোমাদেরকে শাকটা থাকবে না, তাই রান্না করে নেব। আর এত গরম বন্ধুরা কি বলবো, যখন যেখানেই বসো না কেন ফ্যান চালিয়ে বসতে হবে, না হলে উপায় নেই। এই যে দেখতে পাচ্ছ আমি এখন শাক কাটছি, বসে বসে ফ্যানটা চালিয়ে দিয়েছি। ছোট্ট আমার টেবিল ফ্যানটা এখানে সবসময় থাকে, যখনই আমি সবজি কাটাকাটি করি বা কোনো কাজ করি ফ্যানটা চালিয়ে নিয়েই বসি। তো শাক কাটা হয়ে গেল, কিন্তু বাড়িতে বেগুন নেই। আর বেগুনের যা দাম হয়েছে, বেগুন কিনতে গায়ে লাগে 100 টাকা করে কিলো বেগুন। তো সেই জন্য একটা আলুর অর্ধেকটা দিয়ে দিলাম শাকের মধ্যে, তাতে খেতে ভালো লাগবে। আর এদিকে পটলগুলো ছাড়িয়ে নিচ্ছি, পটল আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব, তোমাদেরকে আগেই বললাম। সকালে যদি তাড়াতাড়ি উঠে পড়া যায় তাহলে কাজগুলো সব তাড়াতাড়ি হয়ে যায়, আর একটু দেরি করে উঠলেই না সব কাজে দেরি হয়ে যায়। আর তারপরে যেহেতু আজকে তোমাদের দাদা ভাই অসুস্থ, তার কারণে আমাকে ওর কাছে একটু বেশি থাকতে হচ্ছে। কখন কি দরকার পড়ে যাচ্ছে, আমাকে ডাকছে, ওর কাছে যেতে হচ্ছে, কাজ করতে হচ্ছে, সব মিলিয়ে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। আর এই লাল শাকগুলোতে না প্রচন্ড বালি, অনেকবার করে ধুচ্ছি তবুও যেন মনে হচ্ছে বালি থেকে গেছে। ওদিকে পটলের ঝোলটা বসিয়ে দিয়ে এদিকে আলু উচ্ছেটা মেখে নিয়েছি, পেঁয়াজ আর লঙ্কা ভেজে নিয়েছিলাম, মেখে রেখে দেবো খাওয়ার সময়, তাহলে আর বেশি ঝামেলা হবে না। এদিকে পটলের তরকারিটা নামিয়ে দিয়ে এখন চলে এসেছি কলতলাতে। এখানে যে জামা কাপড়গুলো কেচেছিলাম, বেড কভারগুলো কেচেছিলাম, সেগুলো আমি একটু ধুয়ে নিচ্ছি। ওয়াশিং মেশিনে ধুয়েছি, তারপরেও হালকা করে জলে একবার করে ধুয়ে ভাবছি এখানে এতেই বাইরেই মেলে দেবো, কারণ প্রচন্ড রোদ দিয়েছে, রোদেই শুকিয়ে যাবে, বারান্দাতে আর দেবো না। রোদে দিলে বিকেলের মধ্যে শুকিয়ে যাবে। আর যেহেতু বাড়িতে দুজন আছি তাহলে তো আর কোনো অসুবিধা নেই, বৃষ্টি হলেও এসে তুলে নিতে পারবো। এরপরে রান্নাঘরটা মুছে নিয়ে তারপর তোমাদের দাদাভাইকে স্নান করাবো, আমি নিজে স্নান করব, তারপর ঠাকুরে পুজো করব। পুজো দেওয়ার পর তোমাদের দাদাভাইকে খাইয়ে দিতে হবে। আজকের এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাই ভাবলাম আজকের ভিডিওটা দুটো পার্টে তোমাদের সাথে শেয়ার করব। তাই আজকে তোমাদেরকে এতটা পর্যন্তই শেয়ার করলাম, নেক্সট ভিডিওতে বাকিটা শেয়ার করব। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর সবাই ভগবানের কাছে প্রে করো যাতে আমার বরটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। তো চলো সবাইকে আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।